হে ঈশ্বর, আর কতদিন এই ছোট মেয়েটাকে কষ্ট দেবেন? এবার অন্তত কৃপা করুন, এবার অন্তত ওকে ফিরিয়ে দিন, কৃপা করুন। হে ঈশ্বর, তোমার অসীম কৃপা, তাই তুমি খনার জন্য এমন একজন দূত পাঠিয়েছ। ঈশ্বর, ঈশ্বর, এবার তুমি খনাকে সুস্থ করে তোলো, কারণ রানী তার স্বেচ্ছা নির্বাসন থেকে সেদিনই মুক্ত হবে যেদিন খনা সুস্থ হবে। তুমি তোমার অলৌকিক মহিমা এবার এবার আমার খনা মাকে সুস্থ করে তোলো ঈশ্বর। অনেকটা সময় নষ্ট হচ্ছে এভাবে পড়ে থেকে। আমার মনে হয় এবার আমার যাওয়া উচিত। আমার পক্ষে আর একটা দিনও নষ্ট করা সম্ভব নয়। অনেক হয়েছে। নিন, এটা খেয়ে নিন। বৈদ্যমশাই কি বলেছেন? আমি কি এখন যেতে পারি? বৈদ্য বলেছেন আপনি এখন খেতে পারেন, আর আপনি এখন যেতে পারেন না। নিন, এটা খেয়ে নিন। আমি জানতে চাইছি বৈদ্যমশাই কি বলেছেন। কি বলেছেন? বৈদ্য বলেছেন আপনার এখনো বিশ্রামের প্রয়োজন। আপনার অনেক অনেক রক্ত বেরিয়েছে, তাই আপনি এখন দুর্বল। ভুল। রাজ রক্ত কখনো দুর্বল হতে পারে না। আপনাকে এখানে থাকতে বলার আরও একটা কারণ আছে। কি? দেশের এইদিকে এক অদ্ভুত ধরনের জ্বর হচ্ছে, অনেক মানুষ ঘরে ঘরে মারা যাচ্ছে। এই সময় যদি আমি রাজপ্রাসাদে থাকতে পারতাম, এর থেকে ভালো বোধহয় কিছু হতো না। এই সময়ে আমার দাদার পাশে থাকাটা খুব দরকার ছিল। অন্তত রাজনীতিগতভাবে তার একটা ভালো ফল হতো। এই সময় আমি কেন নেই ওখানে? এই দুঃসময়টাকে ভালোভাবে কাজে লাগাতে আমার থেকে ভালো আর কেউ পারতো না, কেউ না। কি ভাবছেন? যতই ভাবুন, আমি আপনাকে এখান থেকে কিছুতেই যেতে দেব না, যতক্ষণ না আপনি পুরোপুরি সুস্থ হচ্ছেন। আর তাছাড়া বৈদ্য তো বলেই দিয়েছেন যে আপনার ক্ষতস্থান এখনো পুরোপুরি ঠিক হয়নি। এই অবস্থায় আপনি যদি বাইরে বেরোন, তাহলে তো সংক্রমণ আরো ছড়াবে, তাই না? আপনার এখন
আমার যত্নের প্রয়োজন। আপনি কেন বুঝতে পারছেন না? আমি আমি আগামীকাল নিজে বৈদ্যর সঙ্গে দেখা করতে চাই। আমি ব্যক্তিগতভাবে ওনাকে দিয়ে নিজের পরীক্ষা করাতে চাই। কেন বুঝতে পারছেন না আপনি? আপনি কেন বলুন তো এই জায়গা ছেড়ে চলে যেতে চাইছেন? আপনার কি এই জায়গাটা পছন্দ না, নাকি আমাকে পছন্দ না? তুমি খেয়েছো উৎকর্ষ? হ্যাঁ, হয়ে গেছে। কেমন লাগছে প্রথমবার দেশের জন্য কাজ করে? আমার সব কিছুই তো আপনার থেকে শেখা। আমার দায়িত্ব, আমার কর্তব্য সবই তো দেশের জন্য কাজ করা, আর আমি সেটাই করেছি। এখন আপনি যদি মনে করেন আমি আমার কাজ ঠিকঠাকভাবে পালন করেছি, তাহলেই আমি খুশি। তুমি খুব ভালো কাজ করেছো উৎকর্ষ, খুব ভালো। তাহলে আপনি খেয়ে নিন, আমি আসি। মীনাক্ষী, তুমিও খুব ভালো কাজ করেছো, সাহসিকতা, বীরত্ব দেখিয়েছো। আমার মনে হয় এবার বোধহয় সব ঠিকঠাক হয়ে যাবে, আগের মতন হয়ে যাবে। রানীমা, মহারাজ তারা সবাই একসাথে থাকবেন। থাক, আর রাজপ্রাসাদের কথা বলতে ভালো লাগছে না। না, আপনি একবার ভেবে দেখুন, রানীমার অবস্থাটা, সে একই জায়গায় রয়ে গেলেন। মীনাক্ষী, আমার মনে হয় রানী ঐশিকাকে নিয়ে ভাবনা চিন্তা করা এবার বন্ধ করো। মানে ঠিক বুঝলাম না। দেখো মীনাক্ষী, আমাদের রানীমা অত্যন্ত ভালো মানুষ, কিন্তু রানী হিসেবে উনি ওনার দায়িত্ব পালন করতে পারেন। তার উপর ওনার কোনো উত্তরাধিকারীও নেই। এখন রাজপ্রাসাদের যা অবস্থা, তাতে আমার প্রধান চিন্তা হচ্ছে মহারাজের সুরক্ষা। এবং এমন পরিস্থিতিতে আমার মনে হয় মহারাজের একজন উত্তরাধিকারী দরকার। আপনি এইসব কথা কেন এখন বলছেন? এমনিতেই রানীমার উপর দিয়ে এত বড় একটা ঝড় গেল। দেখো মীনাক্ষী, আমি মানছি, কিন্তু এই প্রথমবার মহারাজ এবং রানীমার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। আমার মনে হয় এটাই সঠিক সময় মহারাজকে দ্বিতীয় বিবাহের জন্য রাজি করানো। আপনার কথা আমি কোনো মতেই মানতে পারছি না। রানীমার জন্য আমার অত্যন্ত খারাপ লাগছে। তার কপালে কি এই ছিল? দেখো মীনাক্ষী, তুমি একটা কাজ হয়তো ঠিক করেছো, কিন্তু তার মানে এই নয় যে তুমি রাজপ্রাসাদের যে কোনো কথা নিয়ে মন্তব্য করবে, কাজ নিয়ে কথা বলবে। এই কারণেই বোধহয় নারীদের বেশি গুরুত্ব দিতে নেই। তুমি যেখানে আছো সেখানেই থাকবে, নিজের গৃহস্থের কাছে মন দাও। খনা, তোমার শিক্ষা গ্রহণ পর্যায় শুরু হয়ে গেছে, আর তাই সবার পূর্বে আমরা তোমাকে কিছু কথা বলতে চাই। কি? মানব জাতি
যে সমাজে বসবাস করে সেই সমাজ সম্পর্কে তোমার জ্ঞান থাকা আবশ্যিক। এই সমাজ তখনই উন্নতি লাভ করবে যখন সেখানে সমবন্টন থাকবে। অর্থাৎ কোনো ভেদাভেদ থাকবে না, সবার হাতে সম এবং সঠিক পরিমাণ ক্ষমতা থাকবে। নারী পুরুষ একসাথে সমমর্যাদা পাবে। যে শক্তির কথা তোমাকে আমি বলেছিলাম সেই শক্তি সকলের মধ্যে সমান ভাগে ভাগ করা থাকবে। যেন একটা মিলিত সুর, একটা সুন্দর ভারসাম্য। নারী পুরুষের সম্পর্ক হবে সুন্দর, স্বাভাবিক এবং মর্যাদা সম্পন্ন। তবেই এই সমাজ একটা সুন্দর সমাজের আসন লাভ করতে পারে। মানব জাতির উন্নতি সাধন হতে পারে শুধুমাত্র এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে। শক্তি যে কারোর হাতে থাকতে পারে? পারে খোনা, যে কারুর হাতেই শক্তি থাকতে পারে। মানুষ শুধু আলাদা হয়ে যায় তার নিজস্ব শক্তির প্রয়োগের ও ব্যবহারের ওপর। তুমি সেই শক্তি ভালো কাজে ব্যবহার করছো কি মন্দ কাজে, সেটাই তোমাকে তোমার পরিচয় দেবে। কারণ তোমার ব্যবহারই তোমার একমাত্র পরিচয়। খোনা, তাহলে তুমি শুধু শুধু একা একা এই ঘরে কেন পড়ে রয়েছো? এই কথাগুলো বোঝার জন্যে তুমি এখন বড্ড ছোট সোনা। এই পৃথিবীটা বড় জটিল। এই পৃথিবীটা এখনো পুরুষদের শক্তি অনুযায়ী চলে।
তাই আমি রানী হলেও মহারাজের সামনে যে আমার কোনো শক্তি চলবে না সোনা, কোনো ক্ষমতাই নেই আমার। আমাকে তুমি ক্ষমা করে দিও কোনা, ক্ষমা করে দিও আমাকে, ক্ষমা করে দিও। তুমি কি জানো খনা, কেন তুমি এখানে এসেছো? কেন? তোমাকে তাহলে একটা গল্প বলি। গল্প? কার গল্প? দেবী দুর্গার গল্প। একসময় স্বর্গে দেবতাদের সাথে অসুরদের ভয়ানক যুদ্ধ বাধে। অসুরদের শক্তির সামনে দেবতারা বারবার পরাস্ত হতে থাকেন। তখন সব দেবতারা মিলে মা দুর্গার আরাধনা করে। আর তারপরে মা দুর্গা আসেন এবং অসুরদের যুদ্ধে পরাস্ত করেন। মা দুর্গা পুরুষদের থেকেও বেশি শক্তিশালী? হ্যাঁ খনা, শক্তি কখনো পুরুষ বা নারী ভেদাভেদ করে না। মন থেকে যে শক্তির আরাধনা করে শক্তি তারই থাকে। এটা কারুর ব্যক্তিগত সম্পত্তি নয়। শক্তি যে কেউ অর্জন করতে পারে খনা। মেয়েরাও পারে? পারে। তাহলে মেয়েরাও রাজা হতে পারে? সব প্রশ্নের উত্তর দেওয়া সব সময় সম্ভবপর নয় খনা। কিছু প্রশ্নের উত্তর শুধু সময় জানে। দিদি, আপনি এত সকালে মন্দিরে? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে আমাদের খনা মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তোমরা সবাই আমায় দোষ দিলে, ভাবলে খনার আজ এই অবস্থার জন্য আমি দায়ী। সবাই আমায় ভুল বুঝলে। আর উপদেশ্য, তুমি তো প্রমাণই করে দিলে যে তুমি আমার সৎ ভাই। কিন্তু আমি তো আর বাকিদের মতো ভাবতে পারি না। আমি যখনই ভাবি, এই পরিবারের সকলের মঙ্গলের কথা ভাবি। আমার মা যখন মারা গিয়েছিলেন, তিনি আমাকে এই পরিবারের সকলের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন সকলের খেয়াল রাখতে।